দেশে বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি যে গ্যাস সংকটের পাশাপাশি ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এটি প্রথম দিকে দেখা গেছে যে ঢাকার বাইরে গ্রাম অঞ্চলে বেশি ছিল। কোথাও কোথাও আমরা খবর পাচ্ছিলাম 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এটি নিয়ে লেখালেখি হয়েছে, আলোচনা হয়েছে। তারপর সরকার থেকে সিদ্ধান্ত হলো যে না, লোডশেডিংয়ে এই যে গ্রাম ও শহর, ঢাকা বা ঢাকার বাইরের মধ্যে যে বৈষম্য হচ্ছে এটি কমিয়ে আনা। এবং তারপর থেকে আসলে ঢাকায় লোডশেডিং শুরু করা হয়েছে। এবং ঢাকায় যখন থেকে লোডশেডিং শুরু করা হয়েছে, পরিকল্পনা ছিল যে ঢাকার প্রতিটি এলাকায় দিনে একবার, মানে 24 ঘন্টায় একবার 1 ঘন্টা করে লোডশেডিং দেওয়া হবে। যদিও খবর পাওয়া যাচ্ছে, বিভিন্নজন অভিযোগ করছেন যে এটি পুরোপুরি মানা হচ্ছে না। কোথাও কোথাও হয়তো 2 বার বা 3 বার পর্যন্ত, মানে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এই লোডশেডিং কেন? এটি যদি আমরা বুঝতে চাই তাহলে আসলে ওই যে গ্যাস সংকট সেটি বুঝতে হবে, মানে জ্বালানি সংকট বুঝতে হবে। বিদ্যুতের আমাদের যে চাহিদা সেটি উৎপাদন করার জন্য যথেষ্ট সক্ষমতা আছে। মানে সক্ষমতা মানে যদি বলি বিদ্যুৎ কেন্দ্রের যে ক্ষমতা সেটি আছে। এখানে 28 থেকে 29,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে, কিন্তু 15,000 বা 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। যখন 17,000 মেগাওয়াট চাহিদা হচ্ছে তখন লোডশেডিং হয়ে যাচ্ছে প্রায় 3,000 মেগাওয়াট। গত কিছুদিন ধরে বৃষ্টি এবং তাপমাত্রা কম থাকার কারণে এখন 15 থেকে 16,000 মেগাওয়াটের মধ্যে চাহিদা থাকছে, লোডশেডিং এখন 2,000 মেগাওয়াটের মতো। তো যার ফলে ঢাকায়ও যেহেতু সরকারি সিদ্ধান্ত হচ্ছে, গত কয়েকদিন ধরে লোডশেডিং হচ্ছে। এর মূল কারণ বিদ্যুৎ উৎপাদন করতে না পারা। কেন পারা যাচ্ছে না? কারণ জ্বালানি সংকট। বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়েক ধরনের জ্বালানি ব্যবহৃত হয়। আমরা যদি দেখি, প্রথমত গ্যাস, যেখান থেকে আসলে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেই গ্যাসের সংকট গত 1 মাসের বেশি সময় ধরে চলছে। দ্বিতীয়ত বিদ্যুৎ উৎপাদন করা হয় কয়লা থেকে। টানা বেশ কিছুদিন কয়লারও কিছু সংকট ছিল। বকেয়া বিদ্যুৎ বিলের কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলো কয়লা কিনতে পারছিল না, যার ফলে কয়লা না থাকার কারণে সেখান থেকে উৎপাদন কমেছিল। এখন যদিও দেশে যে কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে তারা সর্বোচ্চ ক্ষমতায় উৎপাদন করছে। ভারত থেকে আমাদের বিদ্যুৎ আমদানি হয়, একটা ভারতের গ্রিড থেকে আসে। এর বাহিরে আদানির একটি বড় বিদ্যুৎ কেন্দ্র থেকে সরাসরি বিদ্যুৎ আসে বাংলাদেশে। আদানির বিদ্যুৎ কেন্দ্রের যে সক্ষমতা সেটিও আসলে পুরোপুরি এখন পাওয়া যাচ্ছে না। গত প্রায় 1 সপ্তাহের বেশি সময় ধরে আমরা দেখছি সেখান থেকে কিছুটা কম উৎপাদন হচ্ছে। আবার তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে যদি সর্বোচ্চ ক্ষমতায় উৎপাদন করতে যায় তাহলে সরকারের খরচ অনেক বেড়ে যায়, কারণ তেলের দাম অনেক বেশি। তাই সাধারণত দেখা যায় যে দিনের বেলায় 1.5 থেকে 2,000 মেগাওয়াট বিদ্যুৎ তেল থেকে আসে, আর সন্ধ্যার পর যখন বিদ্যুতের চাহিদা বেশি থাকে তখন 3 থেকে 3,500 মেগাওয়াট পর্যন্ত উৎপাদন করা হয়, কিন্তু এটি মাত্র কয়েক ঘন্টা, সাধারণত 3 থেকে 4 ঘন্টা। যার ফলে বাকি সময় এই কেন্দ্রগুলো থেকে উৎপাদন কম থাকার কারণে ঘাটতিটা বেড়ে যায় এবং লোডশেডিং করতে হয়। দেশে 1 মাসের বেশি সময় ধরে গ্যাস সংকট চলছে। এখন এটি আসলে ঘুরে ফিরে এই প্রশ্ন বারবার আসছে, সবাই জিজ্ঞেস করছে কেন এটি কাটছে না, বা কবে কাটবে আসলে সংকট, মানুষ কবে গ্যাস পাবে। এই সংকটটি এমন পর্যায়ে পৌঁছেছে যে বাসায় রান্না করতে গ্যাসের সমস্যা হচ্ছে। যারা পরিবহনে গ্যাস ব্যবহার করেন, মানে সিএনজি ব্যবহার করেন, সেটি সিএনজি অটোরিকশা হতে পারে, ব্যক্তিগত গাড়ি হতে পারে, গণপরিবহন হতে পারে, মানে বাসেও সিএনজি ব্যবহার হয়, তারা ঠিকমতো সিএনজি পাচ্ছেন না। ফিলিং স্টেশনগুলোতে যাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, তারপর হয়তো কিছুটা পাচ্ছেন, তাকে হয়তো আবার যেতে হচ্ছে। আগে আগে যেখানে দিনে হয়তো একবার সিএনজি নিলে সারাদিন চালানো যেত, এখন চাপ কম থাকার কারণে তাকে হয়তো 2 থেকে 3 বার যেতে হচ্ছে। আর এতে তার যে কর্মঘণ্টা সেটি নষ্ট হচ্ছে, কারণ লম্বা সময় স্টেশনে থাকতে হচ্ছে। ইন্ডাস্ট্রি চলছে না, শিল্প কারখানাগুলো, উদ্যোক্তারা অভিযোগ করছেন তারা নিয়মিত গ্যাস পাচ্ছেন না। অনেক কারখানা প্রায় বন্ধ থাকছে, কেউ কেউ উৎপাদন করছেন, তাও হচ্ছে সক্ষমতার চেয়ে অনেক কম, 60 থেকে 70% পর্যন্ত উৎপাদন করতে পারছেন। আবার গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছেন না। কিন্তু এই যে সংকটের যদি কারণটা আমরা বুঝতে চাই তাহলে জানতে হবে যে আমাদের গ্যাসের উৎস কী। আমাদের গ্যাসের দুটো উৎস, একটি হচ্ছে আমাদের নিজস্ব গ্যাস, মানে আমাদের যে দেশীয় গ্যাস ক্ষেত্র আছে সেখান থেকে উৎপাদন করা হয়। এটি আমরা দেখছি গত 9 বছর ধরে কমছে, যার ফলে 2018 সাল থেকে ঘাটতি পূরণের জন্য এলএনজি আমদানি শুরু হয়। তো এই এলএনজি বিদেশ থেকে জাহাজে আমদানি করা হয় তরল অবস্থায়, সেটি বঙ্গোপসাগরে ভাসমান দুটি টার্মিনালের মাধ্যমে রূপান্তর করে গ্যাসীয় ফর্মে এনে আবার পাইপলাইনে সরবরাহ করা হয়। তো সংকটের শুরুটা গত মাসে, মানে জুলাইয়ের 21 তারিখে, সেদিন একটি টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে টার্মিনালটি বন্ধ হয়ে যায়। এখন যদিও আমাদের দুটো টার্মিনাল ঠিক আছে, দুটো টার্মিনালই তার পুরো সক্ষমতায় গ্যাস সরবরাহের জন্য রেডি আছে, কিন্তু আমাদের যে এলএনজির জাহাজ, এলএনজির যে কার্গো যেটি বিদেশ থেকে আসে, সেটি আসলে অ্যাভেলেবেল নেই। মানে
যে সূচি অনুসারে আসার কথা ছিল সেটি নেই। মাসে সাধারণত 10টি এলএনজি কার্গো আমদানি করা হয় চাহিদা মেটানোর জন্য। গত মাসেও প্রায় 11টি এলএনজি কার্গো আনার পরিকল্পনা ছিল সরকারের, সেটি এসেছিল। তারপরে যখন একটি টার্মিনালে দুর্ঘটনা ঘটল, আগস্টের জন্য তারা এটি কিছুটা কমিয়ে নিয়ে আসে। বলা হয়েছিল যে আগস্টে 8 থেকে 9টি কার্গো আনা হবে। এর মধ্যে 3টি কার্গো দরপত্রের মাধ্যমে কেনা, একটি কার্গো আসার কথা আমাদের দীর্ঘমেয়াদী চুক্তি আছে কাতারের সঙ্গে, সেটি এসছে। দরপত্রে থেকে কেনা যে 3টি কার্গো সেটিও এসছে। আর আরেকটি কার্গো ছিল আমাদের একটি স্বল্পমেয়াদী চুক্তি আছে সৌদি আরামকোর সঙ্গে, সৌদি আরবের কোম্পানি। তারা একটি জাহাজ দিয়েছিল, তাদের কার্গোটি এসেছিল, কিন্তু সেটি আসলে তাদের ওই জাহাজ থেকে জাহাজে স্থানান্তরযোগ্য না হওয়ার কারণে সেটি নেওয়া যায়নি, ফেরত দিতে হয়েছে। আর এর বাহিরে সরাসরি ক্রয় পদ্ধতি ব্যবহার করে, মানে ডিপিএমে সরকার বেশ কিছু কার্গোর তারা ক্রয়াদেশ দিয়েছিল, যার মধ্যে 4টি এই মাসে আসার কথা ছিল। সেই 4টির আসলে একটিও আসেনি। এই যে আসলো না 4টি কার্গো না আসার কারণে একটা বিরাট ঘাটতি তৈরি হয়েছে, যার ফলে কিন্তু এখন এলএনজি তৈরি থাকার পরেও সরবরাহ করা যাচ্ছে না গ্যাস, মানে চাহিদা মতো সরবরাহ করা যাচ্ছে না। যদিও সরকার ঘাটতি পূরণের জন্য তড়িঘড়ি করে গত 17 তারিখ নতুন করে দরপত্র ডেকেছে, 18 তারিখ ডেকেছে, 19 তারিখ ডেকেছে, কারণ তারা এই মাসের জন্য আরও 3টি কার্গো কিনতে চেয়েছিল, আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের জন্য 2টি, মানে মোট 5টি কার্গো কেনার জন্য এই পর্যন্ত 3 দফা দরপত্র দেওয়া হয়েছে। তাতে কিন্তু এই মাসের যে 3টি কার্গো তা পাওয়া যায়নি, 2টি পাওয়া গেছে, একটি এখনও বাকি আছে। তার মানে এই যে পাওয়া গেল না, বাকি যে 2টি সেটি থেকে কিন্তু পুরো মাস চালাতে হবে, সে কারণে সরবরাহ বাড়ানো যাচ্ছে না। এখন যদি পূর্ণ সক্ষমতায় সরবরাহ দিতে যায় তাহলে দ্রুত এই কার্গো শেষ হয়ে যাবে, তাহলে আবার গিয়ে দেখা যাবে সরবরাহ অনেক কমে যাবে। তো সেটি না করার জন্য আপাতত আগস্টের এই যে সপ্তাহটা বাকি আছে, তারা চাচ্ছে এখন কিছুদিন, যতদিন পর্যন্ত নতুন কার্গো নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত সরবরাহ একটু মাঝামাঝি রাখা। মাঝামাঝি মানে আমি যদি বলি দুটো টার্মিনাল মিলে আমাদের 105 কোটি ঘনফুট সরবরাহের সক্ষমতা আছে, এখন সরবরাহ করা হচ্ছে 75 কোটি ঘনফুট বা 76 কোটি ঘনফুট, বাকিটা ঘাটতি রাখা হচ্ছে। এই যে ঘাটতি, এ কারণে কিন্তু সংকট কমছে না, কারণ দেশীয় গ্যাস এখন হুট করে বা রাতারাতি চট করে কেউ উৎপাদন বাড়ানো সম্ভব না। এটি আমরা অনেক দিন ধরেই দেখছি যে এটি আসলে কমছে। এখন দেশীয় যে গ্যাস ক্ষেত্র আছে সেখান থেকে উৎপাদন হচ্ছে 162, কখনো 161 কোটি ঘনফুট। তো স্বাভাবিকভাবে আমাদের যে চাহিদা এবং সরবরাহের মধ্যে এই যে ঘাটতি, সেটি যেহেতু পূরণ করা যাচ্ছে না, একটা গ্যাপ থেকেই যাচ্ছে। যদিও চাহিদা অনেক বেশি, তারপরেও সাধারণত যেইটুকু সরবরাহ করে, মানে যদি বলি আমি টার্মিনাল অগ্নি দুর্ঘটনার আগেও যে পরিমাণ সরবরাহ করা হতো দিনে, তখনও সেটি ছিল 270 কোটি ঘনফুট, সেটি কিন্তু করা যাচ্ছে না। প্রায় 30 থেকে 35 কোটি ঘনফুট বা 40 কোটি ঘনফুট এখনও ঘাটতি আছে। এ কারণে গ্যাসের সংকট শেষ হচ্ছে না। এটি হয়তো আরও কিছুদিন বা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। যদিও আজকে আমরা খবর পেয়েছি আরেকটি কার্গো কেনার জন্য দরপত্র, আজকে আবার দরপত্র ডাকা হতে পারে, যদি এই দরপত্রে পাওয়া যায়। কারণ এলএনজির দাম এখন অনেক বেশি। যেখানে এলএনজি এক সময়, মানে কিছুদিন আগেও কেনা হচ্ছিল $20, $21, $22 প্রতি ইউনিট, সেটি কিন্তু এখন $25 পার হয়ে গেছে। মাঝে কেউ $30 পর্যন্ত চেয়েছে। তার মানে এই যে এলএনজির দাম যে বেড়ে যাচ্ছে, ধরেন পার ইউনিটে, আমি যদি বলি প্রতি ইউনিটে এলএনজির দাম যদি $1 বাড়ে, তাহলে সরকারের কিন্তু প্রায় 42 কোটি টাকা অতিরিক্ত খরচ হয়। তো এখন যেখানে $5 বেশি দামে কিনতে হচ্ছে, তার মানে হচ্ছে যে তাকে প্রায় 150-200 কোটি টাকার মতো বাড়তি খরচ করতে হচ্ছে। গ্যাস এবং বিদ্যুতের এই যে সংকট, এটি থেকে ঠিক কবে মুক্তি মিলবে এটি পরিষ্কার করে বলা খুব কঠিন। মানে হচ্ছে সরকারের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে, বিভিন্ন জন, যেমন অর্থমন্ত্রী ইতিমধ্যে একাধিকবার বলেছেন যে আরও 2 বছর হয়তো বিদ্যুৎ গ্যাস যে পরিস্থিতি, সেটি যদি উন্নতি করতে হয় 2 বছর সময় লাগতে পারে। মানে এটা আসলে রাতারাতি তারা কোনো উন্নতি করতে পারবেন না। সরকার চেষ্টা করছে। আমরা যতটুকু জানি, এখনও, আমি আগস্টের কথা বলছিলাম, সেপ্টেম্বরও যে পরিমাণ কার্গো দরকার হবে সেটি পাওয়া যাবে কি না, কারণ বিশ্বে এলএনজি চাহিদাটা এই মুহূর্তে খুব বেশি। কারণ ইউরোপের সামনে শীত আছে, যেহেতু মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কথা কেউ জানে না আসলে কি হবে, ইউরোপের দেশগুলো তারা এলএনজি কিনে কিনে মজুত করছে। তাদের এই যে বাড়তি চাহিদা, এই চাহিদার কারণে এলএনজির দাম বেড়ে গেছে। বাংলাদেশের মতো দেশ, সেখানে ইউরোপের সঙ্গে প্রতিযোগিতা করে আসলে কেনাটা কঠিন। তো
সেপ্টেম্বর অক্টোবরের দিকে, অক্টোবরে হয়তো গিয়ে দামটা কিছুটা কমতে পারে, যখন ইউরোপের আর প্রয়োজন হবে না এলএনজি। সরকার যদি রাজি হয় $25 $26 দিয়ে কিনতে এলএনজি, বা বাড়তি দাম যাই যে দামই হোক না কেন, যদি $30 যায় সে দাম দিয়ে কিনতে রাজি হয়, তাহলে হয়তো সরবরাহ বাড়তে পারে, না হলে কিন্তু এই সরবরাহ ঘাটতি থেকেই যাবে এবং এই সংকট আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। বিদ্যুতের ক্ষেত্রে হয়তো অক্টোবরের পর থেকে যেটি হয় যে আমাদের যেহেতু তাপমাত্রা কমে যায়, তখন থেকে শীতের এক ধরনের আবহ প্রকৃতিতে আসে, তখন তাপমাত্রা কমে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে বিদ্যুতের চাহিদা কমে যাবে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই যে সময়টা শীতকাল, এই সময়টা হয়তো কিছুটা স্বস্তিতে থাকবে মানুষ। এলএনজি আমদানির জন্য বাংলাদেশ আসলে কয়েকটি প্রক্রিয়া অবলম্বন করে। একটি হচ্ছে দীর্ঘমেয়াদী চুক্তি, সেটি বাংলাদেশের আছে কাতার এবং ওমানের সঙ্গে। দুটো করে মোট 4টি চুক্তি আছে এই দুই দেশের সঙ্গে। এর বাইরে তারা সৌদি আরবের সঙ্গে আমাদের একটি স্বল্পমেয়াদী চুক্তি আছে। খুব সম্প্রতি মানে বর্তমান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করেছে লম্বা মেয়াদে, সেখান থেকে নিয়মিত এলএনজি আসবে। আর এই যে চুক্তিগুলো, এই চুক্তিগুলোর বাহিরে দরপত্র করে তার জন্য একটি নির্দিষ্ট তালিকা আছে, প্রায় 27টি কোম্পানির তালিকা আছে, তাদের মধ্যে এই দরপত্র করা হয়। তাদের কাছ থেকে বাংলাদেশ চাহিদা বুঝে বাজার দামে তখন তারা যে দর প্রস্তাব করে, সর্বনিম্ন যে দর দেয় তার কাছ থেকে এলএনজি কিনে নেয়। সংকটের গোড়া যদি বলি যে আমরা 28 ফেব্রুয়ারিতে যখন ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা করে, তারপর থেকে কিন্তু এলএনজি বাজার অস্থির হতে থাকে। মানে মধ্যপ্রাচ্যে যেহেতু যুদ্ধ ছড়িয়ে পড়ে, এলএনজির একটা বড় উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য, বৈশ্বিক এলএনজির। তো স্বাভাবিকভাবে ওখানে যখন অস্থিরতা তৈরি হয়, এলএনজির দাম বাড়তে থাকে। মার্চ, এপ্রিলেও মোটামুটি $14 $15 পর্যন্ত ছিল। এটি জুলাইয়ে গিয়ে আসলে $20 অতিক্রম করে, $21 $22 হয়ে যায় দাম, যেটি আমি এখন $25 পর্যন্ত আমাদেরকে কিনতে হয়েছে দরপত্রের মাধ্যমে। এখন দামটা আরও বেশি। এই যে মধ্যপ্রাচ্যের যে সরবরাহ চেইন, সেটি যেহেতু যুদ্ধের কারণে ভাটা পড়েছে, বিশেষ করে কাতার এবং ওমান থেকে আমাদের যে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় যে এলএনজি পাওয়ার কথা, সেটি কিন্তু আমরা পাচ্ছি না। এটি প্রায় বন্ধ হয়ে গেছে। যেমন এই মাসে মাত্র একটি এলএনজির কার্গো এসেছে কাতার থেকে, ওমান থেকে একটিও আসেনি। এই যে ঘাটতি, এটি পূরণ করতে গিয়েই মূলত এই পরিস্থিতি। এবং সরকারের পক্ষ থেকে তখন চিন্তা করা হয়েছিল যে আসলে বিকল্প উৎস কী, কোত্থেকে আসলে এলএনজি ম্যানেজ করা যাবে। সরকারের একটি প্রতিনিধি দল সম্প্রতি কাতার ভিজিট করেছেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, জ্বালানির প্রতিমন্ত্রী ছিলেন। তারা ঘুরে এসেছেন, কাতারের সঙ্গে আলাপ করছেন কোনোভাবে এলএনজি আনা যায় কিনা, তো বা কাতার কোনোভাবে সাহায্য করতে পারে কিনা, কিভাবে করতে পারে। তারা আরও অনেক দেশের, মালয়েশিয়ার সঙ্গে আলাপ করছেন, মায়ানমারের সঙ্গে আলাপ করছেন। একই সঙ্গে তারা চেষ্টা করছেন, যেহেতু বাজারের দাম অনেক বেশি, নতুন কোনো সরবরাহকারীর কাছে যাওয়া যায় কিনা। যে কারণে আসলে ওই ডিপিএমটা এসেছিল। তারা বলেছিল ডিপিএম যারা অফার করেছে তারা হয়তো অনেক কম দামে এলএনজি দিবে, মানে $15 $15.5 পর্যন্ত দর দিয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট বলছেন এটি খুবই অস্বাভাবিক, যেহেতু বাজারের দাম $20 বেশি, এত কমে কারো পক্ষে দেওয়া সম্ভব না, এবং সেটি সম্ভব না বলেই আসলে তারা দিতে পারে।